আমি ইয়র্কশায়ার, ইংল্যান্ডে ইয়র্কশায়ারে পড়ালেখা করছিলাম, সেটা তখন 1997-এ। তো আমি আর আমার মামা লন্ডন থেকে আসতেছিলাম, তো সেটা তখন রাত না, আসলে সকাল 4টা। সো আমরা মোটামুটি 10 মিনিটের মধ্যে বাড়িতে চলে যাব। রাত্রে ঘুমাইছি বাসে, যেহেতু কাছাকাছি চলে আসছি, তো সবাই বাসে মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, ডান পাশে ছিল রেসকোর্স, যেখানে ঘোড়া দৌড় হয়। ইংল্যান্ডে এই খেলাটা খুব জনপ্রিয়। আর বাম পাশে ছিল জঙ্গল, একদম জঙ্গল। সো হঠাৎ করে আমি আর আমার মা কথা বলতেছিলাম, হঠাৎ দেখলাম বাসটা এত জোরে ব্রেক করলো, মানে সবাই থমকে গেলাম আর কি। এই রাস্তায় সাধারণত ব্রেক করার কথা না। তো দেখলাম যে একটা ছোট্ট মেয়ে, বয়স 12-13 হবে, অবভিয়াসলি ফরেন যেহেতু ফর্সাই হবে, তো লাইটের আলোতে, বাসের লাইটের আলোতে আরো ফর্সা লাগলো তাকে। সবাই মোটামুটি যারাই জায়গা ছিল সবাই দেখলো যে সামনে মেয়েটা বাসের ড্রাইভারের দিকে হাসতেছে তাকে। এটা 3-4 সেকেন্ড হবে, তারপর মেয়েটা আসলো রেসকোর্স থেকে, টুপ করে চলে গেল জঙ্গলের দিকে। এটা আসলে এরপরের 2-3 রাত আমার মোটামুটি ঘুম হয়নি। ভয়ে না, মানে আসলে একটা ভালো চমক পাওয়া আর কি। এবং আপনি একা কি দেখেছিলেন নাকি? না, এটা প্রায় 15-16 জন জায়গা ছিল, আমার মামাও দেখছে। মানে সবার চোখে, যেহেতু ব্রেক করছে, যেহেতু ড্রাইভার ব্রেক করছে, তো সামনের দিকে সবাই তাকাবে এবং পরিষ্কার দেখা গেছে। পরে কাউকে জিজ্ঞেস করেনি যে? আসলে এই নিয়ে কেউ কথা বলে নাই। কারণ এটা কে কাকে জিজ্ঞাসা করবে? একটা মেয়ে আসলো রেসকোর্স থেকে, রাস্তা ক্রস করে চলে গেল জঙ্গলে, কেউ কাকে জিজ্ঞাসা করার তো কোনো কথা নেই আসলে। তবে একটা জিনিস কথা, যে আমি যখন যাই তখন জানি যে ইয়র্কশায়ার যেটা, এটা পুরো ইউরোপের সবচেয়ে হন্টেড সিটি, মানে ভৌতিক শহর। সবচেয়ে ভৌতিক শহর আমি শুনছি। তো ওই দিন প্রথম আমি একটা ভূত বলেন আর যাই বলেন, প্রথম পরিচয় আমার ভূতের সাথে। পার্সোনাল এক্সপিরিয়েন্স প্রথমে আসলে সুমন ভাইয়ের, যিনি এখন আমাদের মাঝে নেই, ভয়াবহ মজা করে বেড়াচ্ছে আমেরিকায়। তো আশা করি 28 তারিখ আসবে, তাই না? 28 তারিখ সুমন ভাই গিয়েছিল চিটাগাঙে ফর সাম শো, ট্রেনের শোর জন্য। তো ওই প্রচুর পোলাপান নিয়ে গেছে সুমন ভাই, এবং হি ওয়াজ শেয়ারিং এ রুম উইথ সামবডি। তো একটা হোটেল আছে চিটাগাঙে, যেটা ইজ রাইট বিসাইড এ কবরস্থান। এর বেশি আমি হোটেলে যাবো না। সবাই চিনে ওটা, যারা চিটাগাং গেছে, যারা শুনেছে বা শুনছে, ওখানে এভরিবডি ওয়াজ স্টেইং রাতের বেলা ওখানে। ইটস এ ডিসেন্ট হোটেল, ওরকম কিছু না, মানে গ্র্যান্ডও কিছু না বা খুব খারাপও কিছু না, মিড রেঞ্জ ভালো হোটেল। তো ওরা অনেক রাত পর্যন্ত আড্ডা মারলো, প্রায় 2-2-2:30 পর্যন্ত আড্ডা মেরে। তো সবাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়েছে আর কি। সুমন ভাই নিজের ঘরে ঘুমাচ্ছে। তো দুটা বেড, আলাদা আলাদা দুটা বেড। সো দরজার কাছের যে বিছানাটা ছিল, সেখানে সুমন ভাইয়ের একটা জুনিয়র ছোট ভাই টাইপের ফ্রেন্ড, সে ওটা নিল। আর যেটা দরজা একটু দূরে, সেটা সুমন ভাই ঘুমাচ্ছে। দুজনে এমন ভাবে ঘুমাচ্ছিল যে দুজনে মানে পিঠের দিকে ছিল, কেউ কারোর দিকে তাকাচ্ছিল না। অপর দিকে মুখ করে দুজনে ঘুমাচ্ছে। তো ওইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে সুমন ভাই হঠাৎ শুনতে পেলো যে এই পাশের বিছানায় যে ছেলেটা, আমার নাম ভুলে গেছে, আই ডোন্ট রিমেম্বার হু ইট ইজ, সে কাশছে এবং কাশটা বেড়েই যাচ্ছে। অনেকক্ষণ ধরে তো সুমন ভাই প্রথমে অত পাত্তা দেয় না যে রাতের বেলা কাশাকাশি হয়। কাশতে 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 ইট বিকেম রিয়েলি ব্যাড। মানে তখন সুমন ভাই গট ওয়ারিড যে এত কাশছে কেন, কি হয়েছে, মানে পানিটা নেই লাগবে নাকি। অনেক খারাপ যখন কাশি হচ্ছে, তখন ফাইনালি সুমন ভাই উঠে ঘুরে দেখে, যখন ঘুরলো তখন কাশির শব্দ বন্ধ। এটা হচ্ছে ওয়ান। তো ঘুরে দেখে যে ছেলেটা দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে, নো কাশি নো নাথিং, হি জাস্ট স্লিপিং। তাহলে মানে মাঝখানের ঘটনাটা সুমন ভাই এটা দেখে লাইক হোয়াট দ্য হেল, মানে এটা কি হলো, আমি কাশির আওয়াজ, তাহলে কি হোটেল রুম, ওই হোটেল রুম গুলো খুব বড় না, ছোট ছোট রুম। তো ভাবলো হয়তো মানে কি পাশের ইয়ে থেকে আসলো নাকি। বাট সুমন ভাইয়ের ল্যাঙ্গুয়েজটা ছিল যে আমার মনে হয়েছে একদম পাশের বিছানা থেকে কাশছে। আছে না সাউন্ডের সোর্সটা আমরা ফিল করি, সেদিক থেকে আসছে। তো তারপর সে তখন আচ্ছা ফাইন, মেবি রাতের বেলা তো অন্য জায়গা থেকে আওয়াজ আসে, ডেফিনেটলি সে কোনো কিছু না ভাবে দিয়েছিল, আচ্ছা ফাইন, এটা কোনো একটু ভুল শুনছি, তো আমি আবার ঘুমাই। সো টার্ন ব্যাক টু স্লিপ এগেন। তো আবার ওই একটু পরে হঠাৎ আবার কাশির আওয়াজ শুরু হলো, এবং কাশির আওয়াজটা বাড়তে থাকলো। সে আবার ঠাস করে ফেললো, আবার
ছেলে ঘুমাচ্ছে, কোনো আওয়াজ নেই। তখন সে ছেলে ঘুম থেকে তুলছে, তাহলে বলছে তুমি কি ঠিক আছো? তখন ও বলে যে ওর ঘুম থেকে কি শুন ভাই, বলে না মানে আমি শুনছি তুমি অনেক কাশতেছো, তাই তোমাকে তুললাম। তখন না আই এম ফাইন, আমি কি ঘুমের মধ্যে কাশছিলাম নাকি? বলে আই ডোন্ট নো, বিকজ আমি যখন ঘুরছি দেখি তুমি ঘুমাচ্ছ, বাট আমি শুনতে পাই, বাট আমি অন্যদিকে থাকলে আবার শুনছি তুমি কাশছো, সো আই ডোন্ট নো হাউ আর ইউ ফিলিং। সেটা না শোনো আই এম ফাইন, আমার কিছু মানে আই এম ফাইন। তো ছেলেটা আবার একটু ভয় পেয়ে গেছে, সোমবার তো রেপুটেশন আছে যে একদম এসব জিনিস বুঝতে পারে, বেশি বুঝতে পারে সবসময়। ছেলেটা কি সোমবার বলে নেই সেই, আর ওদের রুমটা হচ্ছে একদম মানে জানাল দিয়ে থাকলে কবর আর কি, বুঝতে পারছি ওরকম একটা রুম। সন্ধ্যায় আর ওকে বেশি ভয় দেখাতে চাইনি, না কিছু হয়নি, ঘুমাও শুয়ে যাবে। তারপরে আবার দেবেন ব্যাক টু ব্যাক। তো কিছুক্ষণ পরে দুজনই আবার ঘুম ঘুম হয়ে গেছে, ছেলেটা আবার ঘুমিয়ে গেছে। সাডেনলি সন্ধ্যায় হিয়ার্স যে দরজাটা যে টার্ন নকগুলো আছে না, একটা শব্দ হয়, ঘুরিয়ে দরজা খুলতে হয়, ওটাকে জানি ঘুরাচ্ছে। আচ্ছা, এটা শোনা যাচ্ছে নাকি দেখাও যাচ্ছে না? হি ওয়াজ হিয়ারিং ইট। আচ্ছা, ওকে। শুনছে ঘুমের মধ্যে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, ঘুরে তারপরে ক্যাট করে খুলে ফেলছে। শুনেই আবার সে ঘুম থেকে উঠে গেছে। ওকে, উঠে হি স দ্য ডোর ওয়াজ ওপেন। এবার তিনি দেখতে হ্যাঁ, হি স দ্য ডোরটা জাস্ট একটু খোলা, মানে খুলেই, আর বেশি খোলা হয়নি আর কি, বুঝতে পারছি। তখন সে ভাবছে কোনো পোলা পায়নি এখানে ফাইজলিং করছে, কারণ ওখানে অ্যাটলিস্ট এবং 10 জন ছিল, ওই আশেপাশে 10-12 জন ছিল, কেউ রাতের বেলা সে ফাইজলিং করতেছে এসে। তখন সে উঠে গিয়ে দরজা লাগাইছে, ওই ছেলেটারও কিন্তু ঘুম। সে দরজা খুলছে, খুলে দেখতে পারি আছে নাকি, দেখে কেউ নাই। সো হি ক্লোজ দ্য ডোর, কেম ব্যাক, আবার ঘুমাইছে। এবার ইচ্ছা করে পিঠ ফিরে চোখ বন্ধ করে সে প্রিটেন্ডিং স্লিপ, হি ডিডন্ট স্লিপ, প্রিটেন্ড করতেছে যে দেখি এবার পোলা প্যানকে আসলেও ধরবে, এরকম একটি প্ল্যান আর কি। আবার আওয়াজ হলো, ওই ক্যাচ করে আওয়াজ, দরজাটা টাস করে খুললো। সে লাফ দিয়ে উঠছে, শুনবে লাফ দিয়ে, মানে ওর বিছানার পরেই ওই ছেলেটার বিছানা, ওটার পরে হচ্ছে দরজা। অ্যাকর্ডিং শুনবে সে লাফ দিয়ে বিছানা ক্রস করছে, ক্রস করে দরজা ঠাম করে খুলে বাইরে করিডোরে গিয়ে থাকে, মানে একটু 1 সেকেন্ড, বিকজ রুমটা হচ্ছে আমরা যে স্টুডিওতে বসেছি ছোট ফেলো, সো দরজা দিয়ে বেরোতে বেসিক্যালি 1 সেকেন্ডও লাগে না। রাইট, ঠাস করে বাইরে গিয়ে নোবডি দেয়ার, দূরে করিডোরে দেখলো কে একটা ছায়ার মতো চলে গেল। আচ্ছা, এবার তুমি একদম পুরোপুরি দেখে আর ছায়াটা খুব দিন মাথা আই ডোন্ট নো, বাট মজা বেড়ে যাচ্ছে দরজাটা ওইভাবে ওই নব ঘুরে খুলেছে, এবং হি ওয়াজ আউট ইন দ্য করিডোর ইন 1 সেকেন্ড, আচ্ছা, বা 2 সেকেন্ডস। আচ্ছা, বের হয়ে দেখে নোবডি দেয়ার। তারপরে সে ঘুমায়নি, মানে আমি এটা বলতে চাচ্ছিলাম যে যিনি এই বেসিক্যালি 10 জনের ঘুম থেকে তুলছে, সবাইকে ওই ছেলেটাকে তুলছে, তারপরে ওরা মোটামুটি আর 1.5-2 ঘন্টা আড্ডা মেরে সকাল 5টার সময় নাচ থেকে ঢাকা চলে আসছে। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। মানে আমার ক্ষেত্রে ঘটনা ঘটলো, আমি মনে হয় সেই কাজটাই করতাম, আপনি বোধহয় ইনফ্যাক্ট সেই কাজটাই করতেন। এটা জাস্ট একটা ছোট এন্ডিং আছে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা, সেটা হচ্ছে যে ঢাকায় এসে সুমন ভাই ওয়াজ টকিং অ্যাবাউট দিস টু হিজ ড্যাড, যে আব্বা এরকম আমি একটা হোটেল গেছি, এরকম ইয়ে হচ্ছে। তখন সন্ধ্যা আব্বা আবার খুব কুল একটা মানুষ আর কি, নাথিং ফেজেস হিম, আর সন্ধ্যা কোনো কিছু না খুব ইমপ্রেস করেন আর কি। কিছু মানুষ থাকে ভিতরে ইমপ্রেস হলে বাইরে দেখায় না আর কি, ওরকম আর কি। তো অ্যাপারেন্টলি নাস্তা খাচ্ছিল, সন্ধ্যা বলছে, তো উনি খুব গম্ভীর মুখে শুনতে বললো, ও আচ্ছা এই হোটেল? বলে হ্যাঁ। বলে এই রুম? বলে হ্যাঁ। ওটা কিছু না, আমি একবার বের হয়ে দেখছিলাম, উনি অ্যাপারেন্টলি এরকম রাতে ছিল, কিছু আওয়াজ ছিল, বের হয়ে নাকি দেখছে কোন দাঁড়িয়ালা একটা চিকনা লোক, লুঙ্গি যে গিট দিয়ে বান্ধা, আপসাইড ডাউন, হ্যান্ড স্ট্যান্ড, আচ্ছা, ফার এন্ড অফ দ্য করিডোরে এভাবে দাঁড়িয়ে আছে। তারপরে যখন এই সন্ধ্যার পরে দেখলো, সে লাফ দিয়ে জানলা ভিতর দিয়ে বের হয়ে গেল সামথিং ভেরি উইয়ার্ড। একটা আঙ্কেল খুব কুললি বললো যে আমি এটা দেখেছি, এসে সময় বলো না আমি আচ্ছা, এটা মানে সময় যেটা দেখেছিলাম সেটা ছায়ার মতো ছিল। সেম থিং বলার পরে আমার আব্বাকে বললাম একই জিনিস এরকম, কিন্তু তার সময় হয়েছিল কি দরজা ভেঙে ঢোকার চেষ্টা হচ্ছিল। আচ্ছা, সো আব্বা গিয়েছিল ঢাকা থেকে চিটাগঙ্গে একটা মিটিং এ, সো রাখার পরে ওই হোটেল থেকে সকালবেলা ভোরবেলা খুলে, তখন রাত্রেবেলা উঠে ঢাকা আসতে আসতে 103 জ্বর, এরকম পুরো ফুল এফেক্ট। তার মানে হ্যাঁ, বুঝছে, সেম এক্সপিরিয়েন্স ইন দ্য সেম রুম, সেম এক্সপিরিয়েন্স ইন দ্য সেম রুম।
রাত্রে তারা ঢাকা চলে আসছে প্লিজ সুন্দর করে বল জিনিসটা Once upon a time, there was a man from... আমি আসলেই বুঝি নাই মানে ইউ সেড কি খুলছে তারপর কি ঢাকা আসছে Continuing your story, that I've shared this with my father, আচ্ছা and কিছু না বলুন যে শুনবে কিছু আমরা ওখানে যাচ্ছি একটা ইনভেস্টিগেশন মানে হবে ওখানে এবং ইনশাআল্লাহ। আপনার বাবাও ঠিক একইভাবে react করেছিলেন একইভাবে মানে আপনি কি কিছু দেখেছিলেন নাকি এই সেম থিং পাশে কবরস্থান আর আমার বাবা একটু এগুলা আছে হি ফিলস দিস থিংস সো তো এটা আমরা আমার খালার কাছ থেকে শুনেছি যে আমরা তো দুজনই জানি কোন জায়গার কথা বলছি ইফ আই মে স্টেট অন দ্য রেডিও আমাদের নানার বাড়ি করটিয়া তো ওখানে আমার খালা তিনজন যখন বেশ কম বয়স আই থিঙ্ক দে ওয়ার অ্যাবাউট প্রবাবলি 17-18 থ্রি ভেরি বিউটিফুল কালার্স অ্যান্ড তখন গ্রাম ছিল হারিকেন জ্বলতো তো অবভিয়াসলি বড় বাসা ছিল তো 3টা সাইমultaneous রুম ছিল তো আমার খালা আমাকে রেট করলেন যে এক রাতে বেশ রাত 11টা-12টা তখন গ্রামে তো সব বন্ধ হয়ে যেত নিস্তব্ধ সবকিছু তো আমার এই খালা he said to my other two খালাস that আমি এখন ঘুমোতে চাই বেশ রাত হয়ে গেছে তো হারিকেন নিয়ে উনি আসলেন ওনার রুমে তো পুরো দিনে তো মশারি থাকতে তার একটা হারিকেন জ্বলছে ঘরে he lay back in bed বিছানায় শুলেন শুয়ে she put down the mosquito netটাকে নামালেন এবং উনি রাতে দোয়া পড়ে শুবেন আচ্ছা তো উনি বললেন যে আমি দোয়া পড়ছি হঠাৎ করে I felt a presence in the room এই প্রেজেন্সটা বোধহয় আমরা এখানে সবাই কিছু না কিছু ভাবে at some point আমরা পাই তাই না একটা সেন্স একটা ফিলিং অফ ফরবোর্ডিং যে কেউ আছে পেছনে বা ঘরে কেউ খুশবু পাই অনেক কিছু যা হোক তো উনি বললেন যে দিনে আমি চোখ বন্ধ করে দোয়া পড়ছি হঠাৎ চোখ খুললাম খুলে দেখি ঠিক outside the mosquito neted বাইরে একটা বিউটিফুল বয় ইয়াং বয় কুর্তা পাজামা পরে বিউটিফুল ফেয়ার লুকিং তো অবভিয়াসলি গ্রাম ভেবেছি কোনো চোর টোর এসছে বা কিছু তো বিউটিফুল মানে বিউটিফুল ছিলেন উনি বলেন দ্যাট হি ওয়াজ আ বিউটিফুল এন্ড হ্যান্ডসাম বয় ফর্সা করে ওল্ড ফ্যাশন চেহারা শার্প নোজ তো এন্ড হি ফেল্ট আ ফ্রেগ্রেন্স আতরের খুশবু ঘরে তো যাই হোক উনি ভাবলেন যে এটা হয়তো চোর ডাকাত কেউ এসছে তো উনি দোয়া করতে থাকলেন পরে উনি সেড আমি চোখ বন্ধ করেছিলাম আমার ভয়ে চোখ খুলতে পারছিলাম না কিন্তু দেখলাম যে মশারিটার থ্রুতে কিভাবে পেনিট্রেট করলো আমি নিজেও জানি না বাট আই ওয়াজ লাইং স্ট্রেট ওনার এক হাত আমার ডান দিকে এক হাত ওনার বাঁ দিকে একদম সোজা আমার দিকে তাকিয়ে আছেন ডিরেক্টলি তো অবভিয়াসলি আমি তো প্রেজেন্স ওয়াজ সো স্ট্রং তো উনি হঠাৎ করে আমার দুই খালার নাম করে উঠে চিল্লিয়ে বললেন যে দেখো দেখো আমি ভয় পেয়েছি তোমরা আসো জলদি করে আর উনি ভাবলেন যে আমি উঠবো যখন অবভিয়াসলি বাই খাবো ওনার সাথে বাট হি সেড আই জাস্ট ওয়েন্ট থ্রু দিস পারসন রাইট থ্রু একদম ভেতর দিয়ে একদম she went cut through him বুঝতে পেরেছি তো by the time আমার দুই খালা ইনফ্যাক্ট Gibran's mother was there also by the time they came আমার খালা বলে she was in such a state চিল্লাচ্ছে বলছে আমি ভয় পেয়েছি তোমরা জানো না আমি ভয় পেয়েছি এখন these are experiences which we hear about from ছোটকাল থেকে এখন গ্রামে গঞ্জে এগুলো হয় উনি যে বললেন যে দরজা খোলা নব হ্যান্ডেল দরজা খোলা এইটা কিন্তু আই হ্যাভ টু সে আমার নিজের সাথে হয়েছে আমি যখন আমি একটু রুমে ছিলাম I was doing my music practice and the door was একেবারে বন্ধ somebody opened the door খুলে নব টুইস্ট করে এবং কিরকির করে বন্ধ করলেন এখন we'd like to think a lot of things এখন ভূত জিন এটা কি is a big question আমার কাছে না খুব অদ্ভুত ব্যাপার যে আমি যেটা দেখেছি সেখানে দরজাটা একদম ঠিকই আছে যেখান থেকে আমি বুঝতে পারছি আওয়াজটা আসছে বুঝতে পারছি যে এই দরজাটা জাস্ট মানে একবার খুললে একবার বন্ধ হলে যেরকম সাউন্ড হবে সেই সাউন্ডটাই পাচ্ছি আমরা সবাই পাচ্ছি বাট দরজাটা একই রকম আছে খুবই অদ্ভুত ব্যাপার মানে সেটাই আমার একটা কোয়েশ্চেন আমি জাস্ট একটা প্রবিং কোয়েশ্চেন করতে চাই আমাদের দর্শকদেরকে যে আমরা কেন লিসনারদেরকে যে হোয়াট ইজ ইট অ্যাবাউট ভূত এন্ড জিন যে আমাদেরকে এত ক্যাপটিভেট করে তো এই কোয়েশ্চেনটা যদি কেউ একটু উত্তর দিতে পারে আই হ্যাভ মোর গেস্টস হিয়ার
তো হ্যাঁ, আমার মনে হয় যে সেটাই, যে কেউ যদি এই উত্তরটা দিতে পারেন নিজের মতো করে। ইজ ইট বিকজ আমরা এই জীবন থেকে মানে সবকিছু পেয়ে গেছি, সবকিছু এত ট্যাঞ্জিবল, সবকিছু দেখা যায়, দ্যাট উই আর ইন সার্চ অফ সামথিং উইচ ইজ আনএক্সপ্লেনেবল? আমি বাংলাদেশ মেডিকেল কলেজে গ্রাজুয়েশন করেছি 2007-এ। ওখানে এখন আছি অ্যানাটমিতে লেকচার হিসেবে। ফর লাস্ট 2 years I'm working with it. রাইট। আর আরেকটা পরিচয় তার আছে, যে জন্য তিনি এখানে এসেছেন শুধু গল্পের জন্যই না, তিনি অনেক কিছু, আমি এটা কাউকে আসলে চমকটা দেওয়ার জন্য বলিনি, এবং কারণ এরপরে আমরা কোনো কথা বলবো না, সরাসরি গানের একটা ব্রেকে যাবো। শাকিব ভাই আপনি ইন্টারেস্টেড হবেন, জিব্রাহিম ভাই খুব ইন্টারেস্টেড হবেন। ওনারা কিছু গেস করতে পারেন, উনি আগে থেকে টের পান মানে অনেক কিছু, যে এটা হবে এবং তারপরে হয়ে যায়। ওনার তো একটা মানে মারাত্মক একটা গল্প আছেই, ঘটনা আছে, একদম একদম পুরোপুরি নিজের বাসায় এবং দেশের বাইরে অবশ্যই, কিন্তু উনি অনেক কিছু গেস করতে পারেন এবং সেগুলো মিলে যায়। দু একটা বলবেন এরকম, যে কিরকম টাইপের গেস করতে পারেন বা এরকম? It is like it's a specific explanation আছে, এটা সায়েন্টিস্টরা বলেন যে প্রিমনিশন they call it. Right. It's like many people have got this kind of experiences. Right. মানে তাদের foresight থাকে বা sixth sense থাকে, পাওয়ার রাইট। যেরকম আমার ক্ষেত্রে যেটা হয়, it's not like আমি কাউন্ট করে বলতে পারবো বা গুণে বলতে পারবো কতবার হয়েছে আমার সাথে। ব্যাপারটা হচ্ছে যে ফর এক্সাম্পল লাস্ট 1 to 2 months ব্যাক I went to Rifle Square ধানমন্ডিতে, অ্যান্ড দোতলায় আমি টাইম জোনে ঢোকার পর থেকে, টাইম জোনে ঢুকলে আমার কাজ ছিল, ওখান থেকে বের হয়ে এলিভেটরে করে আমি 4 তলায় যাব। দ্য মোমেন্ট আই গট আউট ফ্রম টাইম জোন থেকে বের হওয়ার পর থেকে এলিভেটরে উঠলাম, সিঁড়ি যাচ্ছি, এলিভেটরে উঠার পর থেকে একজনকে ক্রস করলাম, একজন মানুষকে, এবং এই জিনিসগুলো তৎক্ষণাৎ আমার মাথায় আসলো যে দিস থিংস হ্যাপেন টু মি বিফোর। আচ্ছা, ডেজা ভু। এক্স্যাক্টলি এভরিথিং হ্যাপেন টু মি বিফোর। এবং প্রতিটি জিনিস আমি যখন বাস্তবে জীবনে এটা ফেস করি, তখন এই জিনিসটা অনুভব করতে পারি। দিস থিংস আই গেস আই এক্সপ্লেইন টু ওয়ান পারসন বিফোর, একজনের সাথে আলোচনা করেছি, আর বেশি মানুষের সাথে এই বিষয়ে আলোচনা হয়নি, বাট আই ক্যান ফিল দিস থিংস। আমরা আরো কথা, Believe that there is a parallel world, তাহলে do you think it is something? My question is, do you think তাহলে that there is a parallel world and there are different dimensions যেটা আমরা I never believe in ghost. আমি ভূতে বিশ্বাস করি না। জিনে করেন? আমি জিনে বিশ্বাস করি, বিকজ আমি যেটা একজন মুসলিম, জি, লজিক্যালি আমাদের কোরআনটা ইজ ভেরি সায়েন্টিফিক। absolutely yes, রাইট। এবং আমি যেটা এক্সপ্লেনেশন শুনেছি যাদের কাছ থেকে, দে ভেরি educated person about this our Islamic studies and everything. Right. তো তারা যেগুলো আলোচনা করেছেন, আমি অতটা পড়াশোনা করিনি এর ব্যাপারে, কিন্তু আমার মনে হচ্ছে না জিন জিনিসটা বিশ্বাসযোগ্য, it's scientific. Yeah. And what happens is obviously we have to believe in parallel world, yes, because we live in a 3D world, কিন্তু জিনরা কিন্তু বসবাস করে 4D ওয়ার্ল্ডে। এবং অনেকে এরকম সার্চ করছেন বা এরকম জিনিস নিয়ে দেখছেন বা চিন্তা ভাবনা করছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে এগুলো তো চিন্তা করেন কেন, তো বলছে আসলে প্যারালাল কোন একটা ওয়ার্ল্ড থাকলে আসলে মানে দুনিয়াটা মোটামুটি জানা যায় বা বোঝা যায়, কিন্তু প্যারালাল একটা ওয়ার্ল্ড থাকলে তখন মনে হবে দেয়ার ইজ সামথিং, মানে যেটা হচ্ছে যে greater belief in the hereafter. এক্স্যাক্টলি সেটাই, মানে যদি কোনো একটা কিছু পাওয়া যায়, কোনো একটা কিছু পাওয়া গেলেও তাহলে বুঝতে হবে না আরো কিছু আছে আসলে। এবং আমি এই মানে 2-3 জনের কাছ থেকে শুনেছি যারা এই বিষয়ে একটু পড়াশোনা করেছেন। one of the guys who is an MBA from Canada, আমার সিনিয়র একজন ভাই, তো উনি অনেক স্টাডি করে দেখেছেন যে মোস্ট অফ দ্য টাইমস জিন যেগুলো থাকে, দে লিভ অ্যামাংস্ট আস। Yes, আমরা যেসব জায়গায় যাই, আমরা যেসব জায়গায় থাকি, আমরা যেসব বাথরুম ইউজ করি, দে ইউজ দোজ থিংস, বাট আমরা যখন রুটিন ওয়াইজ চলি, ওরা একটা রুটিন ওয়াইজ চলে, সো দ্যাট দে ডোন্ট হ্যাভ এন ইন্টারাকশন উইথ আস। যখনই ইন্টারাকশন গুলো হয়, দেন উই ক্যান ফিল সামথিং অ্যাবাউট ইট। আমার ঘটনাটা অ্যারাউন্ড 22 বছর আগের ঘটনা। আমার জন্ম মিডল ইস্টে, লিবিয়াতে। ওকে। আমার বাবা একজন ডাক্তার, আমরা লিবিয়াতে থাকতাম, একটা শহর প্রায় ক্যাপিটাল থেকে 1400 কিলোমিটার দূরে, আলমার্জ বলে একটা শহর। আচ্ছা। তো ওখানে আমার জন্ম 82-তে। I'm the first child of my father and mother. এবং আমার জন্মের প্রায় 3-4 বছর পর আমার আরেকটা ভাই হলো। আচ্ছা। আনফরচুনেটলি তার মানে লো বার্থ ওয়েট ছিল, মানে আমাদের ডক্টর এই টার্মে প্রিম্যাচুর বেবি ছিল, এবং তার বার্থ অ্যাসফিক্সিয়া মানে শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, নানাবিধ কারণে সে 4-5 দিন বেশি সার্ভাইভ করেনি। ওকে। তা আমাদের ওখানে যারাই মারা যেতেন ওই জায়গায়, অনেক বাচ্চা যারা জন্মের মারা যেতেন বা বয়স্ক যারা মারা যেতেন, ওগুলো এই দেশে না এনে মোস্ট অফ দ্য টাইম ওখানে মার্জ গাদিম বলে একটা জায়গা ছিল। আলমার্জ হচ্ছে নতুন মার্জ, আর মার্জ গাদিম মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগে যে শহরটা ছিল, ওখানে একটা কবরস্থানে 10 থেকে 15 কিলোমিটার দূরে। আচ্ছা। ওখানে কবর দেওয়া হতো। আচ্ছা। তো আমার খুব আচ্ছা মনে আছে, আমার বয়স 4 থেকে 5 বছর।
এবং তখন মানে জন্ম হলো, তারপর মনে নেই, তারপর মনে আছে তাকে ওই কবরস্থানটাতে নিয়ে যাওয়া হলো। এবং এতটুকু মনে আছে যে ওটা আশেপাশে কবর ছিল, আমরা একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে না সামনে। তা আমার বাবা আরো যারা ছিলেন আঙ্কেলরা ওখানে বিদেশে থাকতেন, তারা তো কবর দেওয়া হলো। তো তখন মানে কবর দেওয়ার সময় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। লিবিয়া, আমি জানাই দিই আপনাদের, লিবিয়ার ওয়েদার হচ্ছে বছরে 10 মাস ঠান্ডা থাকে এবং 10 মাসে অলমোস্ট 20 বৃষ্টি হয় শীতকালে। আচ্ছা, তো আমার এটা মনে আছে যখন কবর দেওয়া হচ্ছিল তখন ওখানে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে কবর দেওয়া হলো, প্লাস ওইটা আশেপাশে কাছে একটা ফুল গাছ ছিল, এতটুকু মনে আছে। তো ভালো কথা, ফুলটা স্পষ্ট মনে নেই, ইট ওয়াজ টিউলিপের মতো সাদা ছোট টাইপের একটা ফুল ছিল। আচ্ছা, এবং খুব সুন্দর সুগন্ধ ফুলটা, এতটুকু জাস্ট এতটুকু মনে আছে। তারপর আমরা চলে আসলাম কবর দিয়ে, সবার খুব মন খারাপ। তো ছোটবেলা থেকেই আমরা মানে আমাদের অভ্যাস করা হতো, মানে বাইরে যারা থাকি যে আমরা আলাদা থাকি, ডিফারেন্ট রুমে থাকতাম। আমি ছোটবেলা থেকে আলাদা রুমে থাকতাম। তো আলাদা রুমে থাকি, এটা ওখান থেকে আসার সপ্তাহখানেক পরে হবে। সপ্তাহখানেক পরে আমি ঘুমায় আছি, তো ঘুমে ভোরের দিকে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। ভোরের দিকে আমি হঠাৎ টের পেলাম যে আমার বিছানার মাথার কাছে এসে কেউ খুব মাইনিউটলি মানে আলতো ভাবে ভাইয়া বলে রাখলাম। আমি এই ঘটনা কিন্তু ইভেন আমার ওয়াইফের সাথেও শেয়ার করিনি, আই নেভার শেয়ার উইথ এনিওয়ান এলস। ওকে, এত ছোট কালের ঘটনা। তো ডাকার পরে আমি একটু তরস্ত হয়ে, তো আমি তখন এত বড় না, এত কিছু চিন্তা মাথায় আসেনি। তো আমি শুনলাম সে আমার হয়তো হ্যালুসিনেশন কিছু একটা হবে, যা আমার মাথায় আসে, আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমানোর পর সকালে যখন উঠলাম, সকালে স্কুলে যাব, সকালে উঠলাম, উঠার পর দেখি আমার মাথার কাছে, আমার রুমটা কার্পেট করা ছিল, মাথার কাছে যে একটা টেবিলের মতো ছিল, ওখানে ওই কবরস্থানে যে ফুল গাছটা ছিল সেইটার কয়টা প্যাকেজ মানে ফুলের পাপড়ি, এবং আমার মাথার কাছে যে কার্পেটের জায়গাটা মানে অল্প একটু ভিজা জায়গা, মনে হচ্ছে দুটো ফুটস্টেপ মানে পায়ের ছাপ, দুটা ভেজা পায়ের ছাপ, ছোট্ট দুটো ভেজা পায়ের ছাপ। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি শকিং আমার। কিন্তু তখন আমি যত বয়স বেড়েছে, আমার অনেকদিন পর পর জিনিসটা মনে পড়ে আমার, তখন কিন্তু আমার এত ভয়ঙ্কর লাগেনি কোনো একটা কারণে, বা এত কিছু চিন্তাও করিনি। কিন্তু আই নেভার টক টু এনিওয়ান অ্যাবাউট থিং বিফোর। The first time I'm discussing with you guys and on air. আমি বলি একটা দুটো জিনিস। একটা আমার পার্সোনাল একটা যেটা হয়েছে, এটা আমি একজনের সাথে পরিচয় হয়েছিল আমার। উনি আমি ভূত জিন, আগেন আমি এমফাসাইজ করি জিনই বেশি আমরা বিশ্বাস করতে চাই। উনি জিন আমল করতেন। তো এখন ওনার সাথে কথাতে আমাকে উনি একটা দাওয়াত দিলেন একদিন, বলেন কালকে আপনি দুপুরে খেতে আসেন, আমাদের দাওয়াত আছে বাসায়। আর ইট ইজ কোয়াইট আনবিলিভেবল, বাট উনি বললেন অনেক জিনরা আসবে দুপুরবেলায়। তারপর আমি জিজ্ঞেস করলাম যে জিন যদি আসে আমি কিভাবে পরিচয় পাবো। তো উনি বললেন দ্যাট যারা যারা আসবেন ওরা হাজব্যান্ড ওয়াইফ, ডক্টরস, লয়ার্স, বিজনেস পিপল, সবাই মানুষের রূপ নিয়ে আমাদের সাথে চলাফেরা করছে এখন। সে বলছে যে এরকম থাকতেই পারে, থাকতে পারে। এক্স্যাক্টলি। তো ওরা আমাদের সাথে থাকে, আমাদের সাথে চলা বসা করে, ডাক্তার বলেন, লয়ার বলেন, যাই হোক। বাট দ্য থিং ইজ, আমার কিন্তু সত্যি বলতে আমার সাহস হয়নি, যদিও উনি আমাকে ছবিও দেখালেন। And they were normal human beings, শাড়ি পরে, মোটা কোটা গাটকা, আমাদের যেরকম হয় আমরা, পাতলা মোটা, শর্ট, টল, প্রিটি, নট প্রিটি। তো এখন এটা আমাদের যদি পরিবিশ্বাস তো করলাম, বাট আমার তখন ছিল না, বেশ কম বয়স ছিলাম, সাহস হয়নি। বাট আজকে আফটার দিস প্রোগ্রাম যদি দেখা হয় কখনো, ডেফিনেটলি যাবো, যাতে আমি ফেরত এসে আরো গল্প করতে পারি বৌজিস্টের সাথে। আমাদের জন্য কিছু দাওয়াত নিয়ে নিন, খাবার এবং জিন। এবং আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমরা কখনো রাস্তাঘাটে এরকম মানুষজন দেখি, কখনো গায়ে হাত দিয়ে দেখতে যাই না যে তারা আসলে মানুষ কিনা। হয়তো আমাদের বাসে বা আমাদের গাড়িতে, ট্রেনে পাশের সিটে বসে কেউ ট্রাভেল
ট্রাভেল করছে আমাদের সাথে। বাট এমন হয়নি কি কারো যে কেউর সাথে চোখে চোখ মিলেছে রাস্তায়? এরকম হয়তো আমার বরাবর অনেকেরই হয়েছে, কিন্তু একদম স্ট্রেট তাকিয়ে আছে। রাইট, আর একটা আনইজিনেস বডিতে, একটা সেন্সেশন পাস করে বডিতে। সবচেয়ে বড় কথা, কিছু কিছু মানুষকে দেখলে হঠাৎ করে অস্বস্তি বেড়ে যায়। রাইট, অস্বস্তি বেড়ে যায়। রাইট। আর চোখের চাহনিটা খুব পেনিট্রেটিং, খুব ডিপ হয়। কি আছে এটা রহস্য জানি না, কিন্তু একটা গল্প আছে আমার অ্যাগেন ফ্যামিলিতেই, লখনৌ, ইন্ডিয়াতে, দিল্লি, ইউপি, উত্তরপ্রদেশের লখনৌ যে এরিয়াটা, ওখানে একজন ফ্যামিলি ছিলেন, খুব ভালো ফ্যামিলি ছিলেন, উর্দু স্পিকিং ছিলেন, মুসলমান ফ্যামিলি। তো ওখানে ওনাদের একটা মেয়ে ছিল, শি ওয়াজ ভেরি ভেরি বিউটিফুল। তো সবসময় ওনার বিয়ের প্রপোজাল আসতো, আর বিয়ে ঠিক হবে হবে, আর বিয়ে ভেঙে যেত। তো অনেক দিন বয়স চলে যাচ্ছে, তখন 18-19 বেশ বয়স ছিল তখনকার দিনে, লাস্ট সেঞ্চুরির বিগিনিং অফ লাস্ট সেঞ্চুরি। তো ওনার আব্বা আম্মা বেশ অস্থির হয়ে গিয়ে, আমরা যা করি মৌলানা, we go to holy people, তো এরকম একটা হোলি পার্সনের কাছে গেলেন লখনৌয়ে। তো গিয়ে উনি জিজ্ঞেস করলেন যে কি, তো তখন উনি দেখলেন যে ওনার উপর জিনের আসর ছিল, যেটা আমরা আমাদের লেম্যানটা বাংলাদেশ বলি জিনের আসর। তো জিনটা নাকি খুবই পছন্দ করেছিল মেয়েটাকে। এখন দ্যাটস ওয়াই হি ডিডন্ট ওয়ান্ট টু let anybody, আর কাউকে যাতে না পায়ও একদম ভেঙে দিত বিয়ে। কিংবা আমরা এখানে কিন্তু আমারও অনেকের সাথে পরিচয় হয়েছে যে বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে কেন। আমরা কখনো এই ব্যাপারগুলো খোঁজ নিতে যাই না যে কে আসলে করছে। আমি তো একজনকে হঠাৎ করে দোষ দিয়ে দিই যে হয়তো আমার পাশের বাড়ির লোকটি বা আমার ফ্যামিলির কেউ আমার সাথে আছে, ওদের মধ্যে এরকম কিছুটা হচ্ছে। তো ইট ইজ সামথিং থিঙ্ক অ্যাবাউট। তো এরকম করে তো উনি যিনি হোলি ম্যান ছিলেন, পীর, তো উনি বললেন যে তোমার মাকে একটা কোরআন আয়াত এরকম একটা শেষ করতে হবে, একটা কোরআন খতম দিতে হবে, এবং একটা পার্টিকুলার ডে ছিল, ওটা ফুল মুনের দিন। ওইটা গিয়ে ছাদে গিয়ে তোমাকে আমলটা শেষ করে কোরআন শরীফটা বন্ধ করতে হবে বেসিকলি, তারপরে জিনটা কেটে যাবে। তো এরকম করে স্টার্টেড কোরআন শরীফ পড়া শুরু করলেন। তারপরে যখন শেষ করবেন যেদিন, ইট ওয়াজ কোইনসাইডেড উইথ দ্য ফুল মুনের সাথে, ফুল কোইনসাইড করলো। তো উনি ছাদে গিয়ে তখনকার নাগেন হারিকেন, তো একটা ছোট্ট মেয়েকে নিয়ে হারিকেন দিয়ে কোরআন খতম করছেন আর কি। যখনই মানে শেষ করবেন উনি কোরআন শেষটা, তখন ওনার সামনে দ্য জিন অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট, বিরাট একটা দানব টাইপের একটা অদ্ভুত একটা হিংস্র একটা জিনিস। তো বাচ্চা মেয়েটা হারিকেন ধরেছিল, বেচারি ভয় পেয়ে পেশাব করে দিয়েছে। তো নাপাক হয়ে গেল জায়গাটা। তো ইমিডিয়েটলি তখন দ্য হোল থিং গট ভিশিয়েটেড, মানে আর হলো না। তো লাস্ট 1950s এর কথা এটা, তখন মহিলার তখনও বিয়ে হয় নাই, তখনও বিয়ে হয়নি, তখনও উনি একা, সাথে সাথে উনার জিন রইল। তো এখন আমরা আগেন চিন্তা করি যে কি হতে পারে, কিসের প্রেজেন্স। আমরা বলি বেশি সুন্দর হলে পারে মানুষের কিসমত খারাপ হয়, তাই না? অতি ঘরণী না পায় ঘর, অতি বরণী না পায় বর। এখন কোথা থেকে কে এসে আটকিয়ে আছে, এটা একটা প্রশ্নের ব্যাপার। আমাদের দেশে এটা একটা প্রচলিত মানে ব্যাপার যে সুন্দর মেয়েদের দেহে ঢেকে রাখা হয়, বা বাচ্চাদের এখানে একটা যে কালো টিপ পরানো হয় কপালের পাশে, যাতে ইভিল আই না আসে, চোখ না লাগে। শয়তানের চোখটা যাতে ওই কালোর মধ্যে গিয়ে আটকে যায়। ইনফ্যাক্ট আমি ভেরি হ্যাপি টু হিয়ার দিস স্টোরি ফ্রম টিনা আপা। জিনরা কিন্তু চলাফেরা করে মানুষের সাথে। আমি যতটুকু জানি যে এই যে বললেন যারা পীর বা হোলি ম্যান, ওনারা দেখতে পান। আর আরেকটা জিনিস হলো যে মানুষের ছায়া পড়ে, জিনের ছায়া পড়ে না। জিনরা কিন্তু যেমন মাদ্রাসাতে বা মসজিদে আমাদের সাথে নামাজ কালাম পড়ে, এই সমস্ত জায়গায় বেশি থাকে, আরো বেশি থাকে। হ্যাঁ, এবং যেটা সত্যি যে আপনি জিনরা যখনই বুঝে যে মানুষ আমাকে চিনে ফেলছে, তখন সে কিন্তু ওখানে থাকে না, সে ওখান থেকে চলে যায়। এরকম আছে যে মাদ্রাসা একদিন সবাই খাচ্ছে, সবাই রাত্রে খাওয়া খাচ্ছে, তো হঠাৎ করে টেবিলে লবণ আসে না আর কি খাওয়ার সময়। তো পাশে একটা ছেলে বলতেছে যে লবণটা কই, লবণ দরকার। তো ওই একটা তার পাশে যে বন্ধুটা ছিল
সে বন্ধুরা বারান্দায় গেল, জাস্ট 2 সেকেন্ডের মধ্যে লবণ এনে রাখলো। অথচ একটা মাদ্রাসা স্বাভাবিক পাকঘর তো সাধারণত একটু সাইডেই থাকে, গিয়ে ওখানে আবার ফেরত আসা লবণ নিয়ে একটু সময়ের ব্যাপার। তো এটা দুজনের কাছে একটু খটকা লাগছে। তো ওরা একটু ফলো করতেছিল, হুজুরকে বললো যে হুজুর জানে এখানে কে কে জিন, ও হুজুর জানে ভালো করে। তো হুজুর বললো যে এগুলো কিছু না, হয়তো তাড়াতাড়ি আনছে, তোমরা তোমাদের মতো থাকো। রাইট। তো ওই ছেলেগুলো ঠিকই ফলো হলো। আরেকদিন ঠিকই এরকম করে বললো যে লবণ নাই, আমাদের লবণ দরকার। তো পিছনে পিছনে একজন গেল, দেখলো যে লম্বা একটা হাত বাড়িয়ে পাকঘর থেকে লবণটা নিয়ে আসলো। এটা ঘটনাটা আপনার কাঁচপুরের ওখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার কথা আর কি। আচ্ছা, আমি রিসেন্টলি খুব একটা অদ্ভুত ঘটনা দেখেছি। এটা হচ্ছে আদনান ভাই জানবেন যে লালমাটিয়াতে আমার ব্যালকনিতে দাঁড়ালে একটা এরকম মাদ্রাসা দেখা যায়, একটা মাদ্রাসা এরকম মানে জাস্ট দেখা যায়, এবং সি ব্লকের মাদ্রাসা। রাইট। এবং 27 রমজানের পরে সাধারণত কেউ কিন্তু মাদ্রাসায় থাকে না, মানে সবাই চলে যায়, স্টুডেন্ট গুলো সব বাসায় চলে যায়। তো আমি প্রথম দিন দেখলাম যে পুরো মাদ্রাসাটা অন্ধকার হয়ে আছে এবং কোনো রুম, সব রুমগুলোতে কাঁচের জানালা এবং কোনো রুমে কেউ নাই, এবং পর্দা থাকলে তো ওই পাশে তো মানে জাস্ট দেখা যায়। এবং ওই সময় দেখলাম যে সমস্ত যে মাদ্রাসায় যে ছেলে মেয়েগুলো যেখানে পড়াশোনা করে, যাদেরকে সারা বছর দেখি, তারা কেউ নাই। অনেক রাতে আমি আবার বারান্দায় গিয়েছি এবং আবার বারান্দায় যাওয়ার পরে দেখলাম যে কয়েকটা রুমে আলো জ্বলছে কিন্তু ভিতরে কেউ নাই। আমি মানে তখন কিছু ভাবিনি, এখন কথাটা শুনে আমার মনে হচ্ছে তাহলে কি দেখেছি আমি ওটা। আমি ভাবলাম যে কিছু নাই, এবং অন্য সময় দেখি যে ওদের যে দড়িতে কাপড় টাঙানো থাকে বা এরকম কিচ্ছু নাই, জাস্ট পরিষ্কার রুমগুলোতে আলো জ্বলছে, কিছু কিছু রুমে আলো জ্বলছে, জাস্ট কয়েকটা রুমে আলো জ্বলছে। তো ওটা যখন দেখলো যে তখন হাত দিয়ে যখন লবণটা আনলো, সে পেছন থেকে ডাক দিল যে কি ব্যাপার, তুই কে? এটা বলার পরেই ও ওখানেই হাওয়া। ও আচ্ছা, একদম পুরোপুরি একদম ওখানেই শেষ। আর কখনোই ওই ছেলেটাকে ওখানে দেখা যায় না। হয়তোবা অন্য একটা মানুষের রূপে আসছে, বাট ওই চেহারাটা আর কখনো ওই মাদ্রাসায় দেখা যায় না। জিনের ব্যাপারটা আমি যতদূর জানি বা যারা এডুকেটেড, যাদের কাছে যত শুনেছি, যে তারা নর্মালি মানে হিউম্যান লাইফের সাথে বা হিউম্যান মানুষের জীবনের সাথে, আমরা নর্মাল মানুষ, তাদের সেই ইন্টারাকশন যেতে চায় না। দু টাইপের জিন আছে, একটা ভালো জিন, একটা খারাপ জিন। খারাপ জিন আসলে সবাই বলে ক্রাইটেরিয়া, খারাপ জিনরা তারা অনেক আজে বাজে খাবার কেউ থাকে। ইভেন কিছু জিন আছে যারা আমাদের স্টুল খেয়ে বসবাস করে। আচ্ছা। এবং ওদের জন্য দে আর বাউন্ড টু কাম টু আওয়ার টয়লেটস। এই জন্য টয়লেটে বেশি ঘটনা ঘটে। এটার কারণে আমাদের ধর্মে মানে হাদিসে আছে, আমরা যখন বাথরুমে যাই নিয়ম আছে 3টা নক করে বা পা আগে দিয়ে যাওয়ার নিয়ম আছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের ধর্মে বলা আছে। এটা রিজন হচ্ছে যেন ওরা যেহেতু আমাদেরকে কখন ডিস্টার্ব করে না। কারণটা কি, আমরা নর্মালি এটা রুটিন মেনটেন করে টয়লেট যাই। সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে অনেক দেখলাম, দুপুরে বিকালে অফিস থেকে এসে বাথরুমে গোসল করলাম, ওরা ওই জিনিসটা ফলো করে। আচ্ছা, ফলো করে ওরা বাকি যে ভেকেন্ট সময়গুলো তখন ওরা বাথরুমে যায়। ইনকেস যদি ইন্টারমিডিয়েট আমরা যখন যাই তখন তারা বিরক্ত বোধ করে। আচ্ছা। এবং তখনই আমাদের জীবনের সাথে ইন্টারাকশন আসে। এই জন্য নিয়ম আছে, বাথরুমে যখন এন্টার করবেন আপনি তখন একটা দোয়া আছে, আমি দোয়াটা ঠিক আমার মনে নেই এই মুহূর্তে। দোয়াটা করে 3টা নক করে লেফট পা আগে দিয়ে তারপরে ঢুকা। রাইট। এটা এরকম আরেকটা ঘটনা আমার দাদির সাথে আর কি। আমার মানে বুঝ হওয়ার পর থেকে আমি দেখতেছি, আমার দাদি একসময় আমাদের সন্দ্বীপ, তো সন্দ্বীপে বসবাস করতেন আর কি। বুঝ হওয়ার পর থেকে দেখি উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, প্রত্যেক দিন সকালে কোরআন শরীফ পড়বেন। আসলে কত হাজারবার উনি কোরআন শরীফ খতম দিচ্ছেন আমার জানা নেই। তো স্বাভাবিক অবস্থায় উনি সবসময় একটা টাইম মেনটেন করেন আর কি। আসলে অভ্যস্ত হয়ে গেছেন যে ঠিক আজানের হয়তো 15-20 মিনিট আগে উঠবেন, উঠে বাথরুমে যাবেন, বাথরুম সেরে উজু করে ঘরে চলে আসবেন, তখন আজানটা দেয়। তো একদিন মানুষের তো শরীর খারাপ হয় স্বাভাবিক, তো উনি তো দেশ গ্রামে এমনিতে বাসা থেকে ঘর থেকে বাথরুম একটু দূরে হয়। তা আমাদের দেশে এরকম আমাদের ঘরের পুকুর পাড় আছে, পুকুর পাড়ের গিয়ে বাথরুমটা। তো আমার দাদি এরকম, উনি বুঝতে পারছেন দেরি হয়েছে, বাথরুমে গেছেন, বাথরুমটা সারতে আজানটা দিছে। তা আমরাও শুনি যে আজানের সময় জিন পরি যাই থাকুক ভূত সব চলে যায়, এবং ওদের চলা অবস্থায় বা ওরা যখন যায় পথে যদি কিছু পায় বা ওই যে বললো অবস্ট্রাকল, কেউ যদি বাধা দেয় তখন তাকে
কিছু একটা করে। আমার কিছু একটা করে। আমার দাদিও হুটহাট করে বাথরুম থেকে বেরোছেন, তখন একটা এমন জোরে থাপ্পড় খেলেন, উনি বুঝতে পারছেন যে আশেপাশে ডেফিনেটলি কেউ নাই, এবং থাপ্পড়টা খেয়েছে উনি বুঝতে পারেন আর কি। তো উনি বাসায় আসলেন, কাউকে কিছু বলেন নাই। উনি নাকি 1 সপ্তাহ মতো কানে কিছু শুনেন নাই। অদ্ভুত, কিছু শোনেন নাই কানে। তারপর উনি ওনার মতো আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেছেন। মানে এটা একদম আমার দাদির মুখে শোনা গল্প আর কি। ভালো জিন নিয়ে একটা প্রচলিত বিলিফ আছে ইসলামে, সেটা হচ্ছে যে মানে আমি শুনেছি, আর কেউ শুনেছি জানি না, যে হজে নাকি একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ পিপল না হলে হজ কবুল হয় না। আচ্ছা, এটা একটা শুনেছি। সো বাট ওই নাম্বার অফ পিপলটা কি ওটা কেউ জানে না। আচ্ছা, তো এভরি ইয়ার নাকি ওই নাম্বার যদি 1000 নাম্বারটা হয়, তাহলে হয়তো 950 জন লোক হয়, মানে 50 শর্ট থাকে, মানে একটা যে ফিগারটা ওখান থেকে একটু শর্ট থাকে, শর্টেজ পড়ে যে এখানে এত লোক হওয়ার কথা, এত লোক আসলে হয় না। আচ্ছা, তখন ওই কোটাটা ফিল আপ করে জিনরা, সো দ্যাট ওই হজটা কবুল হয়। মৃত্যুর পর তার আত্মা তাদের মানে প্রিয়জনের চারপাশে ঘোরে, এটা কি সত্যি হতে পারে? এটা কি হয়? মনে হয় হাত তুলেছে, মনে হয় কিছুটা বলবেন। আসলে আত্মার কথাটা হলো, আমি যতটুকু জানি বা যতটুকু পড়ালেখা করছি, যদি ঠিক মতো কবর দেওয়া হয়, এজ এ মুসলিম ঠিক মতো কবর দেওয়া হয়, বা খ্রিস্টান, হ্যাঁ প্রপারলি যদি করা হয় তাহলে সেটা ঠিক। আর যেমন যুদ্ধে অনেকে মারা যায়, তাদের কবর কোথায় হয় বা কেউ ঠিক মতো সৎকার করতে পারে না, তখন সেগুলা ওই আত্মা হয়ে বা প্রেতাত্মা হয়ে ঘোরাঘুরি করে, মানুষের ক্ষতি করে, বা কারণ ওরা আসলে মানুষকে বোঝাতে চায় যে আমাদের আত্মাটা আসলে শান্তি পাচ্ছে না। তো ঠিক মতো যদি মানে কবর দেওয়া হয় বা ঠিক মতো যা কিছু করার দরকার করা হলে, তখন ওরা আবার ঠিক হয়ে যায় আর কি। না, আমরা ভাবছিলাম যখন আমরা অকাল্টে ডেলভিং ইন দ্য অকাল্ট, তো আমাদের তো ব্ল্যাক ম্যাজিক একটা বড় একটা এরিয়া, যেটা আমরা এখনো হয়তো ট্যাপ করি নাই। তো কারো যদি কিছু বলার থাকে, যেটা আমাকে সহজ ভাষায় বলি জাদুটোনা, এটা তো আমাদের দেশে ভুডু, আফ্রিকাতে যাকে বলে ভুডু, সাউথ আমেরিকাতে ভুডু বলে। এখন এটার পরিপ্রেক্ষিতে অনেক ভাবে অনেকে বলে কোরআন উল্টা করে পড়ো, অনেকে বলে মাথার চুল নাও, অনেক কিছু বলে। তো এটা কিভাবে কার কি এক্সপিরিয়েন্স আছে এটার ব্যাপারে, অনেকে যে বলে যে বশ করে ফেলে, হ্যাঁ বশ করে ফেলে, স্বামীকে বশ করে বা কাউকে মেরে ফেলে। তো এইগুলো তো ওই জন্মেই। তো আমি ডাক্তার সাহেবকে দিচ্ছি এখন একটু। আমি এই ঘটনাটা শেয়ার করবো, রিয়েলি টাচিং, মানে কোয়াইট ডিপলি টাচিং। বেশি দিন না, 2-3 মাস আগে, এর আগে বলিনি যে এই জাদু টোনা ব্যাপারটা বা এই যে তাবিজ করে, এই জিনিসটা টু সার্টেন এক্সটেন্ট আমার কাছে জিনিসটা মনে হয় কিছুটা বিশ্বাসযোগ্য, কিন্তু আমি এটা এফেক্ট গুলো দেখেছি। আচ্ছা, যে একটা দেখেছে যে বাটি চালান দেয় বলে একটা কথা আছে আমাদের দেশে, বাটি চালান দেয়। বাটি চালান যেটা আমি দেখেছি আমার নিজের চোখে দেখা একবার। আমরা তখন বিদেশ থেকে সদ্য ঢাকায় আসলাম, আসার পর আমার নানুর বাড়ি ধামরাই 32 নম্বর, ওখানে থাকি, বিশাল বাড়ি। তো ওই বাসায় আমার ছোট মামা থাকতেন। ছোট মামার সামহাও ওয়ালেট থেকে he lost around 3,000 to 5,000 টাকা এরকম একটা হারানো গেল। তো হারানো গেল, সাসপেক্ট করলো যে ওই মামার রুমে একটা কাজের লোক কাজ করতো, সাসপেক্ট করলো সে, কিন্তু তাকে তো বলা যাচ্ছে না। তো করা হলো যে বাটি চালান দেওয়া হবে। তো বাটি চালানটা কি? বাটি চালানটা হচ্ছে, এটা পিতলের বাটি লাগে, কি একজন হুজুর লাগে যারা এই জিনিসটা পড়েন, এবং তুলার আসে একজন লোক লাগে। এবং জিনিসটা স্টার্ট হয়েছে যেখান থেকে তাকে বলা হয়েছে যেখানে ওয়ালেটটা ছিল ওখান থেকে জিনিসটা ডিটেক্ট করা শুরু করবে। তো আমি জাস্ট এত মনে ছিল, আমি তখন ক্লাস মাত্র 6-7 পড়ি সম্ভবত। তো প্রথমে যখন ওই বাটি চালা যে লোকটা আসলো, সে তুলার আসে একজন লোক, ওই হুজুরের সাথে আসলেন। আসার পরে সে ওই বাটিটা ধরলো, বাটিটা ফ্লোরের উপর রাখা পিতলের একটা বাটি, সে চাপ দিয়ে ধরলো। কিছুটা বলার পরে সে ভান করলো, আমার কাছে যদি জিনিসটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, সে ভান করলো যে বাটিটা নিজে নিয়ে চলে যাচ্ছে, সে চাপ দিয়ে ধরার চেষ্টা করছে। আচ্ছা, ঠিক আছে। এবং যেই কাজের মেয়েটাকে সাসপেক্ট করা হয়েছিল আনফরচুনেটলি, সেই কাজের মেয়েটাকে কিন্তু আমাদের সারিতে রাখা হলো, এবং এটা একটু মানে সাসপেক্ট করা মুশকিল ছিল তাদের পক্ষে যে এটা কাজের লোক। কিন্তু ওই বাড়িটা অনেকখানি ঘুরে ফিরে, এটা বাটি চালানোর নিয়ম হচ্ছে, আমি বলে দিই আপনাকে, ওই জিনিসটা চুরি জিনিসটা যেই জায়গায় ট্রাভেল করবে সেই জায়গাতে বাটি যাবে।
আচ্ছা। এবং সেটা ওখান থেকে আমার নানুর রুমে গেল, নানুর রুম থেকে একটা লবি ছিল বারান্দা, ওখান থেকে কিচেনে গেল। এটা আপনার দেখা, একদম আমার দেখা। কিচেন থেকে স্টোর রুম গেল, স্টোর রুম থেকে ব্যাক করলো, ব্যাক করে এসে ওই মেয়েটার সামনে এসে থামলো। এবং সেটা ওই লোকটা যে হুজুর বা তার সাথে যে লোকটা আসছিল তার পক্ষে জানা ইম্পসিবল, যে আমাদের ফার্স্ট টাইম ওই বাসায় আসছে। এবং সেই থেকে মানে আমার কাছে মনে হয় যে এই তাবিজ পড়া, তারপর ওই চাটি পড়া, একটা বলে একটা বাসের চাটি দিয়ে করে, এটা আমাদের বাসায় করা ছিল। আয়না পড়া একটা ঘটনা বলি, আমার যিনি কাজিন আছেন রেজওয়ান নাম, তো তার বাবা বড় খালু উনি মারা গিয়েছেন আর কি। তো তার খুব শখের একটা ক্যামেরা ছিল, তখনই উনি ডিএসএলআর ইউজ করতেন। তো ক্যামেরাটা সে ইউজ করতো। তো আমাদের বাসায় একজনের বিয়ে আমাদের দেশের যিনি নানু বাসায় অ্যারেঞ্জ করা হয়েছে। ওই ক্যামেরাটা ড্রয়িং রুমে, অনেক বড় ড্রয়িং রুম, ওখানে সবাই শুয়েছে, ক্যামেরাটা ওখানে কর্নারের টেবিলে রাখা। আমার কাজিনও শুয়ে আছে, কাজিন অন্য রুমে ছিল। সকালে উঠতেই ক্যামেরাটা ভিতরে নেই, ব্যাগটা আছে, ক্যামেরাটা নেই। ক্যামেরা নাই কিছুতেই নেই। বাসার অ্যাজ ইউজুয়াল যারা ছোট থাকে, মানে মেয়ে যারা থাকে, তার সাসপেক্ট করা হলো। অনেক কি করার পরে তার বিয়ে হলো না। তারপর এই আয়না পড়া ব্যাপারটা আসলো। আয়না পড়া ব্যাপারটা যখন আসলো, আসার পরে তারপর এরকম একজন হুজুর আসলেন, তুলার সে একজন লোক থাকলো, আয়নাটা রেডি করা হলো। সেখানে কিছুটা পড়ার পরে দেখা গেল ক্লিয়ার না, আবছার ছায়ার মতো, যে ওই ড্রয়িং রুমের কোণা থেকে চেক লুঙ্গি পরা একটা লোক এসে ব্যাগ থেকে ক্যামেরাটা নিয়ে চলে গেল। এটাও দেখা। এবং আমাদের একজন ছিল, মানে আমাদের দুই সম্পর্কের জন্য আত্মীয় ছিলেন ওখানে। আনফর্চুনেটলি জিনিসটা যদিও সেখানে স্বীকার করেনি, he wanted to pay the money for the camera but we didn't take it. কিন্তু তাকে সাসপেক্ট করা হয়েছে, সে নিজেও দেখেছে জিনিসটা, যে এবং পুরো জিনিসটা ছায়া আয়নাতে দেখা যায়। এটা আমার সত্যি একটা পার্সোনাল এটা এক্সপিরিয়েন্স। আই এম আ লিব্রা, so আগে বলতে পারি যে I might be predisposed to this feeling, but I was visiting in Canada and I was in this person's house. এটা কতদিন আগে? এটা হয়েছে গত বছর, গত মে। হ্যাঁ, এটা একেবারে টাটকা। উনি যার বাসায় গিয়েছি, উনি বেশ রিলিজিয়াস ওম্যান, a very good woman, and I think যারা ভালো মানুষ ওদের কাছে ওরা কিন্তু অনেক কিছু ফিল করতে পারে because of the clean heart, I think, that's my personal opinion. Exactly, your heart is like a mirror. তো শুয়ে আছি রাতের বেলায়, হঠাৎ করে যে আরেকটা মেনশন আর্লিয়ার, ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরটা শ্রিঙ্ক করে বোধহয় 2x2 হয়ে গেল সাইজটা। আচ্ছা। এত প্রেশার, মানে এনার্জিকে যদি কনডেন্স করে আপনি 2x2 একটা রুমে নিয়ে আসেন, তাহলে আপনি বুঝতে পারেন প্রেশারটা কি। ওই প্রেশারের চোটে আমার ঘুম ভেঙে যায়। আচ্ছা। ঘুম ভেঙে যেয়ে আমি I feel somebody standing আমার বিছানার পাশে। আমি ঘুরলাম, আর আমার পাশে দাঁড়িয়ে উনি আমাকে বলছেন, এটা আমার এরিয়া। হ্যাঁ, দিস ইজ ইন ইংলিশে উনি বলছেন, ইনফ্যাক্ট মেবি দ্যাটস দ্য ল্যাঙ্গুয়েজ আই ক্যান আন্ডারস্ট্যান্ড, যে এটা আমার এরিয়া, তুমি এখানে ইন্ট্রুড করতে এসছো কেন? ইট ওয়াজ ভেরি, আমি না নিঃশ্বাস নিতে পারছি, না লড়তে পারছি, মনে হচ্ছে আমার শরীরটা হ্যাড বিকাম 300 tons. You know, you can imagine the pressure again of the energy, and it was like 300 tons, and I couldn't turn, I couldn't move. কোনো মতে তো আল্লাহ দোয়া টোয়া পড়লাম, somehow I fell asleep, I don't know how. পরদিন ওনাকে বললাম, and উনি বলেন যে হরদম ওনার জিনের প্রবলেম। আপনি বললেন যেটা, এটা জিনিস এখানে রাখে ওখানে চলে যায়, ওখান থেকে ওখানে রাখে ওখানে চলে যায়, ওর সাথে লুকাছিপি খেলে আর কি বেসিক্যালি ওনার সাথে জিনটা। তো এখন হয়তো জিনটা খুব পজেসিভ হয়ে গেছেন ওনার ব্যাপারে বা কিছু একটা, বিকজ স্ট্রিক্টলি আমাকে তো বললো তুমি চলে যাও এখান থেকে। কেন এখানে? হোয়াট আর ইউ? দিস ইজ মাই টেরিটরি। তো দেন ইউ আর, ইটস ফ্রাইটনিং। I want to say something about the black magic, which actually happened when with a cousin of my colleague, 2 months back. At Hamgite. তো আমার এই কলিগ যিনি ডক্টর সাব্বির, তো উনি এসে বললেন যে তার এক কাজিন বিয়ে হয়েছে around 1 year back. ছেলে কাজিন। তো বিয়ে হওয়ার পর থেকে যে বউ আসছে, এর আগে তাদের ফ্যামিলি, ইট ওয়াজ ভেরি হেলদি ফ্যামিলি, অসুখ বিসুখ আছে বাট নট দ্যাট সিভিয়ার। আসার পর থেকে ওনার বাবা অন এন্ড অফ, বিয়ের পর থেকে অন এন্ড অফ অসুস্থ থাকেন। তো এটা সেভাবে মার্ক করেন, বাবা বয়স হচ্ছে, মনে করছে সবাই যে বার্ধক্যজনিত কারণে জেনেটিক ডিজিজ এন্ড সামথিং আছে। তো এটা হওয়ার পরে তো এরকম করতে করতে হঠাৎ একদিন ওই হাজবেন্ড, যে কাজিনটা, উনি দেখছেন যে ওনার বালিশের নিচে, সরি ম্যাট্রেসের নিচে তাবিজটা দেখছে হঠাৎ। তো
উনি সভাপতি, উনি এবং ওয়াইফ থাকেন, কাজের লোক কেউ এসে রাখবে না, পাশে অন্য কেউ এসে রাখবে না। তো তারপর জিজ্ঞেস করুন ওয়াইফকে, তো ওয়াইফ পরে জানতে পারলেন যে এরকম তারা ওয়াইফের যে ফ্যামিলি বিয়ে হয়েছে তারা তাবিজ কবজে বিশ্বাসী। আচ্ছা, ফ্যামিলিটা এন্ড দে কিপ থিংস লাইক দিস। ভালো কথা, তবে এটা অনেক আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করলো। এটা বিয়ে হওয়ার 4-5 মাস পরে এটা দেখা দিল। 1 বছর পর্যন্ত তারা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করলেন। After 1 year, when they got fed up of that thing, তারপরে they decided to get separated. ভালো কথা, সেপারেশন হবে। ওই ওয়াইফ যে সে আসলো, সবকিছু হয়ে গেছে, জিনিসপত্র নিয়ে যায় বাসা থেকে, সবকিছু সরাচ্ছে। ওই ভদ্রলোক, ওনার যে মা, উনি একটা কাপবোর্ডের উপর থেকে, একদম কাপবোর্ডের উপরে যে জায়গাটা থাকে ওখান থেকে একটা বক্স, জাস্ট লাইক এ কফিন, কিন্তু লেন্থ হবে 2 ফিটের মতো, 2 ফিট বাই 1 ফিট। একটা কফিন একদম সিল করা, কাঠের কফিন সিল করা, বেশ ভারী, এবং কোনো শব্দ হচ্ছে না, বোঝা যাচ্ছে যে ভারী কিছু আছে ভিতরে। নামালো, তো নামানোর পরে কফিনটা সিল করা খুললো। খোলার পরে দেখে পুরো বালু দিয়ে জিনিসটা বোঝাই করা। তো বালু সরানোর পর ভিতরে দেখে একটা অ্যারাউন্ড 1 থেকে 2 বছরের বয়সে একটা বাচ্চার কাইন্ড অফ ডেড বডি, কিন্তু পুরা মানে খুব বাজে অবস্থায়, মাটি দিয়ে একটা ডেড বডি বানানো যেরকম হবে এরকম একটা সিচুয়েশন, এরকম একটা বডি। এবং ওই বডিটার উপরে একটা কলিমা সম্ভবত উল্টা করে দিল। ইট ওয়াজ সো শকিং যে উনি যখন এক্সপ্লেইন করছেন আমাদের, আমরা চুপ করে ভেবে শুনছিলাম সবাই। ইটস রিয়েলি শকিং যে এরকম একটা জিনিস বাসার মধ্যে রেখে দিয়েছে, এবং সেটা ওই বাসা থেকেই আসছে। দে বিলিভ ইন সামথিং। এবং এই যে আমরা ব্ল্যাক ম্যাজিক যেটা বললাম, যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু কোরআন উল্টা করে পড়ে, অ্যারাবিকটা উল্টা করে পড়ে, and which was written along those things. এটা তারা বুঝতে পারেনি, সূরাকে উল্টা করে এটা তারা বুঝতে পারেনি। পরদিন যখন তারা যে কি লেখাটা উদ্ধার করার জন্য, অ্যারাবিক তো আমরা নর্মালি পড়ে অভ্যস্ত না, যা কোরআন পড়ে ডিফারেন্ট। এবং অ্যারাবিক কিন্তু মানে আমি অ্যারাবিক দেশে ছিলাম, তারা কিন্তু ওই যে ইয়েগুলো ইউজ করে না, জোর জবর ইউজ করে না, জাস্ট ওয়ার্ডস গুলো। তো পরদিন একজন হুজুর বলেন যে এটা কোরআনের একটা আয়াত উল্টা করে লিখা, এবং এটা ব্ল্যাক ম্যাজিক করার জন্য, কালো জাদু করার জন্য লেখা হয়েছে। ধানমন্ডির মধ্যে ঘটনা, এবং জাস্ট 4-5 মাস আগের ঘটনা। আমি একটা বলবো, আমার কাজিন পারভেজ নাম, তো আমাদের তাও সন্দ্বীপে দেশের ঘটনা আর কি। তো ও ঢাকায় থাকে বা সন্দ্বীপে প্রেম ঘটিত কিছু ব্যাপার থাকে। ব্ল্যাক ম্যাজিক গুলো আসলে তখন বেশি ইউজ হয়, যে মেয়ে পক্ষ চাচ্ছে না যে এই ছেলের কাছে বিয়ে হোক, বা ছেলের মা বাপ চাচ্ছে না যে এই মেয়ের কাছে বিয়ে হোক, তখন ওই ফ্যামিলি কিছু একটা করার চেষ্টা করে। তো আমার কাজিনটার খুব জন্ডিস, মানে ওর স্বাস্থ্য ভালো, ওরা ইউজুয়ালি এমনি স্বাস্থ্য খুব ভালো। তো দিনকে দিন ওর শরীর খারাপ হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে, কোনো কিছুতে কাজ হচ্ছে না আর কি। তো আমাদের ধানমন্ডিতে একটা হুজুর আছে, হুজুর না ঠিক আসলে একটা নাইট গার্ড। আচ্ছা, এমনি ভালো কিছু ঝাড় ফুক পারে আর কি, জন্ডিস নামাতে পারে খুব ভালো। বোটানিক্যাল গার্ডেনে একটা গাছের একটা শিকড় আনে সে, তারপর দুধ দিয়ে এবং চুন দিয়ে যায়, হ্যাঁ, গোসল করে। এবং এটা আমাদের প্রায় 6-7 জন লোক ভালো হয়েছে। তো সেটা করানো হলো, তারপর আসলে ভালো হওয়ার কোনো নামই নিচ্ছে না আর কি। এখন আমাদের লাস্ট যেটা, যে হুজুরের কাছে যাবো আমরা, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বললো যে হ্যাঁ ডেফিনেটলি ওর জন্য তাবিজ করা হয়েছে। আগে আমি ব্ল্যাক ম্যাজিক শুনছি, ইংলিশ ছবি দেখি, হলিউডের ছবি দেখি, বা অনেক গল্প টল্প শুনি, বা আফ্রিকার বুডো অনেক কাহিনী শুনি। আমি জিনভূত বিশ্বাস করি, কিন্তু এই জিনিসটা এত বিশ্বাস করতাম না আর কি, আসলে ওই ঘটনা না জানার পরে। ঘটনা কিন্তু ঢাকায়, যে ঢাকা থেকে হুজুর বলতেছে যে অমুক জায়গা, আপনাদের বাড়ির অমুক জায়গা যদি মাটি করেন তাহলে পাবেন। তো সাথে সাথে আমার ফুপুকে জানানো হলো, যে তোমার ফুপুতে হয়ে, আর সত্যি কথা ওই জায়গাগুলোতে কিন্তু তাবিজ পাওয়া গেছে। এবং তাবিজ কিন্তু ডেস্ট্রয় করার একটা নিয়ম আছে, আপনি ধুম করে মানে নষ্ট করলে হবে না। কিছু কিছু তাবিজ সম্ভবত পোড়াতে হয়, কিছু কিছু তাবিজ পানিতে ফেলে দিতে হয়, যাতে কেউ আর এটা ডিটেক্ট করতে না পারে। সেটা করা হলো উইদিন 1 মান্থ, সে আবার ভালো।
দেশের ঘটনা তো বললাম কয়েকদিন, তো আবার বিদেশে চলে যাই, যেহেতু বিদেশের সময় বেশি কাটানো হয়েছে আমার। So, আমরা ইউজুয়ালি ইংল্যান্ডেই যারা বাঙালি যায় বা পড়ালেখা করতে বা যে কোনো কিছু করতে, রেস্টুরেন্টে কাজ করার সাথে একটা তাদের খুব ভালো সম্পর্ক থাকে, যে ফ্রি টাইম হলে বা উইকেন্ড আসলে আমরা রেস্টুরেন্টে কাজ করব। এটা আসলে টাকা কামানোর জন্য না, বলা যায় একটু ফান করা বা হ্যাঁ পকেট মানি আসলে একটু কষ্ট করে ক্ষতি কি। তো সেরকম আমাদেরই এক বন্ধু ছিল, 17-18 বয়স হবে তখন। তো সে একটা রেস্টুরেন্টে কাজ করতে গেল। ইউজুয়ালি ওখানে শুক্র শনিবার খুব বিজিয়েস্ট ডে থাকে ওদের, উইকেন্ড যেটাকে বলে। তো সে একদম প্রথম রেস্টুরেন্টে কাজ করতে গেছে, একদম প্রথম। তো যাওয়ার পরে সাধারণত একতলা রেস্টুরেন্ট থাকে, দোতলায় স্টাফ হাউস থাকে, যারা স্টাফরা থাকে। তো এরকম শুক্রবার সারা মানে রাত 2টা পর্যন্ত কাজ টাজ করে তারা শুতে গেল আর কি স্টাফ হাউসের উপরে। তো কেউ টিভি দেখতেছে, কেউ কথা বলতেছে, বা কেউ খেলাধুলা করতে, যেমন তাসটাই বেশি খেলা হয় আর কি, বা কেউ ভিডিও দেখতেছে। তো ওই ছেলেটা যেহেতু ইয়াং, একদম নতুন আসছে, সবার সাথে তেমন পরিচয় নাই, তো সে এক সাইডে বসে বসে টিভি দেখতেছে। হঠাৎ সে আওয়াজ শুনলো, যে তার মনে হচ্ছিল যে নিচে রেস্টুরেন্টটা আবার ওপেন হয়েছে। তো সে চিন্তা করলো হ্যাঁ সবকিছু ক্লোজ করে কিন্তু তারা সবাই একসাথে শুতে আসলো বা স্টাফ হাউস আসলো, বুঝতে পেরেছি। তো ও ডেফিনেটলি মানে কিউরিসিটি থাকাতে ও পাশের জনকে জিজ্ঞেস করলো, ভাই আমরা তো রেস্টুরেন্ট বন্ধ করছি, তাহলে নিচ থেকে কিসের আওয়াজ আসতেছে? তো এটা আসলে ওই যে বললাম ইয়র্কশায়ারটা অনেক হন্টেড সিটি, তো সবাই জানে কিছু না কিছু এরকম হবে। তো বললো যে তুমি শুয়ে পড়ো, এটা অসুবিধা নেই, এরকম আওয়াজ অনেক সময় হয়, এটা মাথায় রাখার দরকার নেই। তো যে ইয়াং জানার ইয়াটাও বেশি থাকে, তো সে সেটা মোটামুটি কোনো মতে শুয়ে টুয়ে কাটিয়ে দিল। পরের দিন আবার একই অবস্থা, রাতে 2টা-3টার দিকে যখন তারা ক্লোজ করে উপর আসলো, সে একই আওয়াজ পাচ্ছে যে রেস্টুরেন্ট একদম পুরো দমে হালকা গান চলতেছে, আপনার প্লেটের আওয়াজ, গ্লাসের আওয়াজ, মানে পুরোপুরি রেস্টুরেন্ট চলতেছে। তো সে কাউকে কিছু বললো না, জানে জিজ্ঞাসা করলে একই উত্তর পাবে। তো সবাই যখন শুয়ে পড়লো 4টা-4:30টার দিকে, সে নিচে গেছে। নিচে গিয়ে দরজা খুলে সে কি দেখছে সেটা সেই জানে, কারণ আসলে তার বলার কাউকে বলার কিন্তু সে সুযোগ আসে পায়নি, কারণ তারপর দিন থেকে ওকে আর কেউ দেখেই নেই, যে উৎসাহ হচ্ছিল তাকে আর তারপর থেকে। হ্যাঁ, কারণ জামা কাপড় যাই ছিল সে ব্যাগ এন্ড ব্যাগেজ সহ সে ওখান থেকে উঠাও, ওই এলাকায় তাকে আর কেউ দেখে নেই। যারাই সাথে ছিল তাদের কাছ থেকে শোনা আর কি, কোথায় গেছে কোনো ধরনের ট্রেস পাওয়া যায়, কোনো ট্রেস পাওয়া যায়।